যারা আমার সঙ্গে বায়োকেমিক ওষুধ শেখার জন্য বা পারিবারিক ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ফেসবুকে অথবা ইউটিউবে একত্রিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেই আমি সপ্তাহে ৩-৪ দিন রোগ নিয়ে আলোচনা করি। আজকে ফুসফুস রোগের ১৯তম রোগ, নাম হচ্ছে গ্যাংগ্রিন অফ দ্য লাংস, ফুসফুসের পচন নিয়ে আমি আলোচনা করব। চলে আসি তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসি, আমরা গ্যাংগ্রিন বললাম অথবা পচন বললাম, তাহলে দেখুন ক্ষত এক জিনিস, রসত বা পুজো আরেক জিনিস। ক্ষত যখন গভীরতা প্রবেশ করে, আর যখন কোনো স্থান পচন আরম্ভ হয়, অর্থাৎ কোনো রকমের চিকিৎসা করা যায় না, আস্তে আস্তে সেই অঙ্গগুলো বা স্থানগুলো পচে যায়, কোনো রকমের ফাংশন করে না এবং ধীরে ধীরে সেটা নিক্রোসিস থেকে আলাদা, অর্থাৎ পচন শুরু হয়। আবার নিক্রোসিস হলো কোনো জায়গায় রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি না হয়ে সেই জায়গাটা কাঁচা হয়ে যায়, সেই জায়গাটা কালো হয়ে যায়, তাকে আমরা নিক্রোসিস বলি। তাহলে পচন হচ্ছে এমন, যেমন গ্যাংগ্রিন কোনো আঙ্গুলের যদি হয়, সেই আঙ্গুলের মাথা থেকে এলোপ্যাথিকে চিকিৎসা না করতে পেরে অঙ্গগুলো প্রায় কেটে ফেলা হয়। তাহলে কি কঠিনতম রোগ। তারপরে ক্যান্সার হলো আলাদা। কোনো স্থান যদি কোনো রকমের চিকিৎসা করা না যায়, এবং অনেক সময় ক্ষত ক্যান্সারের পুঁজ থাকে না, গন্ধ থাকে না, কিন্তু তারপর তাকেই বলা হয় ক্যান্সার। কিন্তু যখনই গন্ধ থাকে তখনই সেটাকে ক্যান্সার বলা হয় এবং ধীরে ধীরে পচে শুরু হয়, কোনো রকমেই চিকিৎসা করা যায় না, তাকেই বলা হয় গ্যাংগ্রিন। তাহলে আমরা আজকে লাংসের গ্যাংগ্রিন একটু আলোচনা করলাম, অর্থাৎ গ্যাংগ্রিন কাকে বলে। তাহলে লাংসের পচন বা গ্যাংগ্রিন যদি শুরু হয় এবং এটার নিচ থেকেই শুরু হয় আস্তে আস্তে, যেটুকু স্থানে যদি সেটা শুরু হয়, অল্প স্থানে শুরু হয়, জায়গাটা অনেকটা লাল সবুজ বর্ণের, অনেক সময় বেগুনি বর্ণের অথবা কালো হয়ে যায়, আস্তে আস্তে সেই জায়গাটা পচন শুরু হয় এবং প্রচণ্ড গন্ধ হয়, তাকেই আমরা বলবো গ্যাংগ্রিন। তাহলে লাংসের গ্যাংগ্রিন আমরা বুঝতে পারলাম। আমরা চলে আসি কি কি কারণে সেটা হতে পারে, অর্থাৎ কারণগুলো জানা থাকলে আমাদের সুবিধা হতে পারে জানার জন্য। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমি বলবো আমাদের ওষুধ তো 12টা, সুতরাং যে কোনো কিছু হোক আমাদের 3-4টা ওষুধ অনায়াসেই প্রয়োগ করা যায়। চলে আসি তাহলে কী পেলাম, ইনফেকশনজনিত কারণে যদি কোনো কিছু হয়, অথবা কোনো বাহ্য জিনিস, বাইরের কোনো জিনিস যদি সেখানে গিয়ে থাকে, সেখান থেকে গ্যাংগ্রিন শুরু হতে পারে। আর ক্যান্সার অথবা আঘাত জাতীয় কোনো কারণে, ব্রঙ্কাইটিসের হতে, নিউমোনিয়া হতে অনেক সময় সেটা হয়, লোবার নিউমোনিয়া আমরা যেটা বলি, নিচের অংশে যদি নিউমোনিয়া থাকে এবং সেই নিউমোনিয়া থেকে এই গ্যাংগ্রিন বা পচন শুরু হতে পারে। আর বুকে যদি ধমনির রক্ত সঞ্চালন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে, অথবা টিউমার হয়ে যদি বাধা দেয়, রক্ত সঞ্চালন কি আর হচ্ছে না, তাহলেই এই রোগটা সবচেয়ে বেশি হয় বলে আমার বিশ্বাস। অর্থাৎ কোনো জায়গায় স্থানে যদি সেই ধমনীতে যদি টিউমার হয়, টিউমার যদি রক্ত সঞ্চালন ক্রিয়া না করে, তাহলে সেই জায়গাগুলো গ্যাংগ্রিন হতে শুরু করে, পচতে শুরু করে। তাহলে আমরা বুঝতে পারলাম। আর কি হতে পারে, বহুমূত্র রোগ যদি হয় এবং তার সঙ্গে যদি রক্তহীনতা অথবা কোনো লবণের যদি শরীরের অভাব হয়, তাহলেও এই রোগ হতে পারে। তাহলে আমরা কারণগুলো জানলাম, অর্থাৎ এই কারণগুলো থাকলেই এই রোগটা হতে পারে। কিন্তু আমরা কী করে বুঝবো যে সেটা গ্যাংগ্রিন হয়েছে? বোঝারও কতগুলো সুবিধা আছে। যেমন দুর্বলতা লাগে, তার অবসন্নতা লাগে, জ্বর, কাশি সহ সেই কাশির দুর্গন্ধ, পচা গন্ধ বেরিতে শুরু করে। আর শ্লেষার মধ্যে অনেক সময় রক্ত সবুজ বর্ণ হয় এবং কফের ভিতরে দুর্গন্ধ এবং কালো এবং বাদামি রঙেরও অনেক সময় বেরোয়। যেই জায়গাটা আক্রমণ করে সেটা অনেক সময় বাদামি বর্ণ ধারণ করে। তাহলে আমরা এই সকল জিনিস থাকলেই, আর কি, প্রচণ্ড জ্বর, শীতসহ জ্বর, কম্প দিয়ে জ্বর এবং প্রবল ঘাম, এটাই প্রধান লক্ষণ। এই লক্ষণটা থাকলে আমরা বুঝতে পারবো আক্রমণের প্রথম পর্যায়। কি বললাম? প্রচণ্ড জ্বর, শিরশিরসহ জ্বর, প্রবল কাশি, ঘর্মই আর প্রধান পর্ব, অর্থাৎ ঘাম দিয়ে জ্বর অনেক সময় ছড়ে যায়, আবার
চলে আসে। তাহলে তাহলে যেই কথাগুলো সবচেয়ে বললাম, বুকে অনেক সময় দরফর করে, বুকে বুকে অনেক সময় গ্যারে গ্যারে শব্দ হয়, তার সেই সবচেয়ে বড় কথা হলো যদি তার পচন গন্ধেই তার কাছে বসা না যায় তাহলে বুঝে নিতে হবে তার গ্যাংগ্রিন। দেখুন কত কঠিন রোগ, কিন্তু আমাদের চিকিৎসা সেই পদ্ধতি, অর্থাৎ 3-4টা ওষুধ একসাথে প্রয়োগ করলে হয়। তাইলে আমরা লক্ষণ বুঝলাম এবং আমরা কারণ জানলাম কী কী কারণে হতে হবে। তবে সবচেয়ে বায়োকেমিক্যালের ভাষা হচ্ছে কোনো ফরেন বডি ভিতরে না যদি ঢুকে অথবা অন্য কোনো জিনিস যদি না হয় তবে সহজে এই রোগটা হয় না। আর সল্টের অভাবে, অর্থাৎ লবণের যদি কোনো অভাব থাকে আমাদের সেই 12টা সল্টের, তাহলে এই রোগটা হতে পারে। তাহলে নিশ্চয়ই আমরা গ্যাংগ্রিন সম্বন্ধে একটা ধারণা পেলাম। এখন চলে আসি কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। তাহলে আজকে আমরা শিখলাম কি, অর্থাৎ গ্যাংগ্রিন কোনো দ্রব্য ক্ষত হওয়া, ক্ষতর পরে পুজ অথবা পুজ জল ঝরা, তারপরে সেখানে ক্যান্সার হওয়া এবং এইগুলোর মধ্যে হয়তো নিক্রোসিস হওয়া, যে জায়গাটা কোনো ফাংশন করে না এবং পচেও না, ফাংশনও করে না, কালো বর্ণ ধারণ করে, সেটাকে আমরা নিক্রোসিস বলবো। কোনো জায়গায় যদি রক্ত প্রবাহ স্থগিত হয়ে যায় তাহলে এই ঘটনা ঘটে। তাহলে এই যে পার্থক্যগুলো আমাদের মনে রাখলে আমরা বুঝতে পারবো ফুসফুসের গ্যাংগ্রিন কী জিনিস, অথবা আমাদের শরীরের কোনো জায়গা যদি গ্যাংগ্রিন হয় তাহলে আমরা বুঝতে পারি। তাহলে ক্ষত বুঝলাম, পুঁজ পানি এবং রক্তযুক্ত, নিক্রোসিস শুকনা, কোনো রকমের রক্ত প্রবাহ সেখানে হয় না, আর গ্যাংগ্রিন পচন ক্রিয়া শুরু হয় এবং যেটুকু পচে সেটুকুকে আর কোনো রকমেই মেরামত করা যায় না। কিন্তু ক্যান্সারের অনেকটা রক্তও থাকে না, গন্ধও থাকে না, কিন্তু একেবারে টকটকে অনেক সময় মাংসের টুকরোর মতন এবং ক্ষতগুলো থাকে, আর কিছুতেই সেটা চিকিৎসা করা যায় না। তাহলে এইটুকু বুঝেই আমরা বুঝতে পারলাম আমাদের নিক্রোসিস, আমাদের গ্যাংগ্রিনটা কী এবং লাংসে আমরা কিভাবে চিকিৎসা করব। তাহলে চলে আসে আমার ওষুধগুলো। এই যে পচন প্রক্রিয়ার কথা বললাম, সেখানে ক্যালিফস হচ্ছে 1 নম্বর। অর্থাৎ পচন প্রক্রিয়া যদি আমরা কোনো কিছু বুঝি তাহলে আমরা ক্যালিফস আমরা মনে রাখতে পারি, তার সঙ্গে স্যালিসিয়া এবং ন্যাট্রাম সাল। ওষুধগুলো কিভাবে প্রয়োগ করব? ওষুধগুলো গরম জলে 3x, কোনোটা 6x, আমি সচরাচর বলবো 6x, এই 3-4টা পদের থেকে শুরু করে 3 দুগুণে 6টা বা 8টা, তার সঙ্গে আমরা ন্যাট্রাম ফসফরাস রাখতে পারি। অনেক সময় যেহেতু গ্যাস্ট্রিকের ট্রাবলস থাকতে পারে, তাহলে আমরা 4 দুগুণে 8টা দিনে 3-4 বার গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে 3-4 বার সেবন করতে দিন। যদি ভালো না হয় 2 দিনে বা 3 দিনে ভালো না হলে, 2-3 দিনে ভালো না হলে ডাক্তারের পরামর্শ নিন। তবে ওষুধ আপনারা বন্ধ করবেন না। যে ওষুধগুলো শুরু করেছেন সেগুলো যেন নিত্য খাওয়া হয়। এই কারণে এটা অন্য কোনো প্রয়োগের ওষুধের সঙ্গে এটার কোনো হার্মফুল হওয়ার কোনো কারণ নাই। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ গ্যাংগ্রিন অফ দ্য লাংস, ফুসফুসের পচন, আমরা ওষুধ প্রয়োগ করে পারিবারিকভাবে প্রথমেই সেবা দিতে পারবো, যেন যেটা জটিল থেকে জটিলতর না হয়। যদিও সেটা মৃত্যুঘাতী রোগ, অর্থাৎ এই রোগ হলে সহজেই ভালো হয় না। তবে প্রথম থেকে আমরা যদি সল্টের কোনো অভাব না থাকে অথবা সল্টগুলো যদি আমরা পূর্ণ করে দিতে পারি তাহলে অনেক সময় ভালো হওয়ারও সম্ভাবনা খুবই বেশি। তাহলে চলে আসি, শেষ করছি। সবাইকে ধন্যবাদ।